শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে আমার প্রশ্ন যে এই যে আওয়ামী লীগ তো খুব জোরে সোরে বলছেন, মানে শেখ হাসিনা তাদের নেত্রীই বলে দিয়েছেন তারা ডিসেম্বরের মধ্যে ফিরবেন। মানে আপনি কোনো সম্ভাবনা দেখছেন, কোনো ইঙ্গিত দেখছেন? দেশে বিদেশে নানা রকম ইঙ্গিতের কথাই তো আলোচিত হচ্ছে যে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে খুব শিগগিরই তৈরি হবে। যে আমরা যদি একটু অতীতে যাই, 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো, যেটাকে অনেকে বলেছে কিছু আহ, সেনা সদস্য দ্বারা এভাবে বলা হয়, কেউ সেনা রেভলিউশন বলে, কেউ হত্যাকাণ্ড বলে। ওখানে 10 বছরের শিশুকেও হত্যা করা হয়েছিল। এটা নিয়ে আওয়ামী বিরোধীরা কখনো কোনো প্রতিবাদ করেনি, নবরী জামাতে করেনি, বিএনপিও করেনি। এরও 6 বছর পরে শেখ হাসিনা কিন্তু দেশে ঢুকেছিলেন, 6 বছর পরে। এবং 75-এর 15ই আগস্ট অবভিয়াসলি ভিকটিম ছিল আওয়ামী লীগ, ভিকটিম ছিল শেখ পরিবার। তারপরও শেখ হাসিনার 6 বছর লেগেছে। এবং এই 6 বছরে আম, এর মধ্যে একটা পট পরিবর্তন হয়ে খন্দকার মোশতাক আসলেন ক্ষমতায়। তারপরে আহ, খালেদ মোশাররফ আসলেন। তারপরে 7 তারিখে তাহের আসলেন। তাহেরের পরে জিয়া আসলেন। জিয়া আসার শেষের দিকে এসে শেখ হাসিনা ঢুকলেন 6 বছরে। সেটা এবার 6 বছর লাগবে না, প্রথম কথা। কারণ জুলাই আন্দোলনের পরে আমরা যেটা অনুভব করেছিলাম, অবশ্যই আওয়ামী লীগ ইতিহাসের মধ্যে সর্বোচ্চ বিপর্যয়ের মুখে পড়েছিল 5ই আগস্টের পরে। অনেকেই পালিয়ে গিয়েছিল, 3টা ফার্সিক্যাল ভোটের দায় তার উপরে আছে। আন্দোলন দমনে রক্তপাত ঘটানোর অভিযোগ তার বিরুদ্ধে আছে। কিন্তু ইন দ্য মিন টাইম শেখ হাসিনাকে ছাড়া, আওয়ামী লীগকে ছাড়া একটা ভোট হবে একতরফা। এটা কিন্তু ওই আন্দোলনের সময় আগে পরে কেউ আমরা কন্টেম্পলেশন করি নাই। কারণ সুষ্ঠু ভোট, ফেয়ার ভোট, ইনক্লুসিভ ভোটের জন্যই আন্দোলন হয়েছে। আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে বড় অভিযোগটা তো এটাই ছিল যে 14 সালে তারা সুকৌশলে একতরফা ভোট করেছে, আবার 24 সালেও তারা একতরফা ভোট করেছে, 18 সালে রাতের ভোট করেছে। তবে একটু পার্থক্য আছে, আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে ব্যান করেনি। মানে বিএনপি চাইলে পার্টিসিপেট করতে পারতো, কিন্তু এমন একটা পরিবেশ আওয়ামী লীগ তৈরি করেছে, বিএনপি সেখানে আত্মহত্যা করেনি বা অংশগ্রহণ করেনি। এবারের প্রেক্ষাপটটা ছিল এক্সিকিউটিভ অর্ডার, টেম্পোরারি, অস্থায়ী একটা এক্সিকিউটিভ অর্ডার। সেটা দিয়ে স্থায়ী একটা ভোটে আওয়ামী লীগকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপরে যেটা প্রোপাগান্ডা বলা হয়েছে যে আওয়ামী লীগ রিলেভেন্ট না, জাতীয় পার্টি রিলেভেন্ট না। কিন্তু শেখ হাসিনা একটা ঘোষণা দিয়ে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ এখনো অত্যন্ত relevant। শেখ হাসিনা এখনো অত্যন্ত রিলেভেন্ট এবং তার পক্ষে ন্যারেটিভস তৈরি করে ফেলেছে। তার পক্ষে একটা প্রোপাগান্ডা, তো প্রোপাগান্ডা ভালো অর্থে বলছি, তার পক্ষে তৈরি হয়ে গেছে। যখন রাজনীতিতে আপনি একটা ন্যারেটিভস তৈরি করে ফেলবেন, এই ন্যারেটিভসটা টিকে গেছে, আপনি ওয়াইপ আউট করতে পারলেন না। এই ন্যারেটিভস এর ফিজিক্যাল ম্যানিফেস্টেশন, অর্থাৎ পার্টির আত্মপ্রকাশ, এটা হবেই। এখন ডিসেম্বরেই ফিরবে কিনা, কেউ তো বলছে নভেম্বরে ফিরবে, কেউ বলছে মার্চে ফিরবে, কেউ বলছে ফেরার সাথে সাথেই ফাঁসির দড়িতে যাবে। একটা ন্যারেটিভসও পলিটিক্যাল সায়েন্সের ভাষায় শুদ্ধ হওয়ার কোনো কারণ নাই। তবে আমি মনে করি আমেরিকার সার্জিও গোর এখন বাংলাদেশে আসছেন, উনি সবার সাথে কথা বলছেন। আমার মনে হচ্ছে উনি ইনক্লুসিভ রাজনীতির কথা বলছেন। দ্যাট মিনস আওয়ামী লীগের যে এক্সিকিউটিভ অর্ডারের ব্যান আছে, এটাকে উইথড্রর কথা হয়তো বা কোনো না কোনো মহল থেকে বলছে। এবং সরকারও ভোটের আগে একটা ভাইব দিয়েছিলেন যে তারা ক্ষমতায় গেলে এটা প্রত্যাহার হবে। আপনি একটা চমৎকার বিষয় বলেছেন যে শেখ হাসিনার এন্ট্রিটা বা আওয়ামী লীগের রিভাইভালটা কি শান্তির মাধ্যমে হবে না যুদ্ধের মাধ্যমে হবে? একদম প্লেন সিম্পল অ্যান্সার, যদি আলোচনা করে শর্ত সাপেক্ষে শান্তির মাধ্যমে না হয়, তাহলে একটা ছোটখাটো গৃহযুদ্ধ, যুদ্ধ একদিন না একদিন হবে। এন্ড সকল রাজনীতিবিদের দায়িত্ব হচ্ছে এই মুহূর্তে ভবিতব্য ভবিষ্যৎ সকল যুদ্ধ এড়ানো, সকল সংঘাত এড়ানো, জাতি গঠন করা। আলোচনা করে শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে রিভাইভ করলে যদি জাতির গঠন হয়, যদি ঐক্যমত সৃষ্টি হয়, তাহলে দেশের স্বার্থে সেটাই করা উচিত। আর যদি আওয়ামী লীগকে ব্যান রেখে আমরা ভবিষ্যতে অর্থনীতি ধ্বংস হয়ে যায়, মানুষ মারা যায়, রক্তপাত হয়, দুই পক্ষের আন্দোলন হয়, দুই পক্ষের যুদ্ধ হয়, দেশে অস্ত্র ঢুকে, বর্ডারের সমস্যা হয়, সেটা কেন রাজনীতিবিদ সেই পথ বেছে নেবে? সেই পথ বেছে নেওয়ার মতো আহাম্মকি আমার বিশ্বাস বিএনপি করবে না। তবে বিএনপি এখানে যে নাজুক অবস্থায় আছে, এনসিপি এবং জামাত হয়তোবা, বিএনপি আওয়ামী লীগ রিভাইভ করলে সাথে সাথে
এটাকে পলিটিক্যাল ইস্যু হিসাবে নিবে। তবে জামাতকে একটা জিনিস বুঝতে হবে, তাদেরকে একাত্তরের বিশাল দায় তাদের ঘাড়ে আছে। 16 বছর তারা চরম নির্যাতিত ছিল, কিন্তু দায়টা এখনো রয়ে গেছে। তারা যদি দেশের ইনক্লুসিভ রাজনীতিতে সহায়ক শক্তি হিসাবে কাজ করে, বুকে পাথর বেঁধে হলেও, তাদের একাত্তরের দায় হয়তোবা তারা, কেউ আর তাদেরকে দায়ী করতে পারবে না। তখন তারা বলবে যে আমরা তো আওয়ামী লীগকে রিভাইভে হেল্প করেছিলাম। এই সুযোগটা তারা কেন হারাচ্ছে আমি বুঝতেছি না। এবং আওয়ামী লীগ তো হারিয়ে যায়নি, আওয়ামী লীগ তো মাঠে ঘাটে হাটে সব জায়গায় আছে। শুধুমাত্র বৈধ মিছিল করতে পারছে না, বৈধভাবে ভোটে অংশগ্রহণ করতে পারছে না। তারা জনগণের একটা বড় অংশ, এই অংশকে একদম বাদ দিয়ে অর্থনীতি রাজনীতি টেকসই হবে না। এটা সকলকে বুঝতে হবে। জি, কিন্তু ধন্যবাদ। সরকার তো সেটা বুঝতে পারছে না, সরকার তো এটা বুঝতে পারছে না, একরকমের সেই ইঙ্গিতই দিচ্ছেন। কারণ এমন প্রত্যাশা তো ছিল নির্বাচিত সরকারের কাছ থেকে যে আসলে পরে আপনারা, যারা নিষেধাজ্ঞা তো আপনাদের বিরুদ্ধে নাই, কিন্তু আপনারাও কি আসলে মিছিল মিটিং করতে পারছেন স্বাধীনভাবে? তো এবং আপনি ফার্সিক্যাল ইলেকশন বলেছেন, যে আওয়ামী লীগ ফার্সিক্যাল ইলেকশনের কারণে আজকে মানে এই দশায় পড়েছে। সেই ফার্সিক্যাল ইলেকশনে আপনারা অংশ নিয়েছিলেন তিনটাতেই, সেটাই আপনাদের বিরুদ্ধে দায়েরও একটা, এবং প্রধান বিরোধী দল হয়েছিলেন। আপনাদের বিষয়ে দায়েরও তো সেটাই একটা কারণ। তো এরকম মানে আপনার ভাষায় ফার্সিক্যাল ইলেকশন করার দায় যাদের ওপর, আহ, সেই মানে প্রধান দল যেটা আর কি আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ আবার এত দ্রুত ন্যারেটিভ তৈরি করে ফেলতে পারলো কবে আসবেন কবে আসবেন শেখ হাসিনা, সেটাই বাংলাদেশের রাজনীতির মূল বিষয় হয়ে গেল। মানে কি হলো তাহলে? তাহলে ওই মানে জুলাই আগস্টে 2024-এ কি হলো? মানে তাহলে কি আসলেই মানে নির্বাচনের কারণেই এই দায়, আওয়ামী লীগের ভুলেই এই দায়? তাহলে মানুষ সেগুলো মনে রাখছে না কেন এখন, আওয়ামী লীগের অপেক্ষা করছে কেন? হ্যাঁ, আসলে 79-এর যে নির্বাচন ছিল, সেটা তো ফার্সিক্যাল ইলেমেন্ট ছিল। অনেকে বলে 86-এও ছিল, 88-এও ছিল। 96-তে তো একটা একতরফা ইলেকশন হয়েছে, খুবই খুবই জঘন্য ইলেকশন। 45 দিনের সরকার ছিল 96 সালে, 15ই ফেব্রুয়ারি ইলেকশন। আবার 6 সালে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে একতরফা ইলেকশন করার, 1,28,00,000 ভুয়া ভোটারের। তো আপনার সাথে আমি একদিকে একমত যে আসলে ফার্সিক্যাল ইলেকশনের দায় তো সকলেরই বেশি। কিন্তু আওয়ামী লীগ যেহেতু কনজিকিউটিভ একটা টার্ম ছিল, 8 থেকে 24, সে কারণে কিউমুলেটিভ দায়টা অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, কেন দ্রুত আওয়ামী লীগ ব্যাক করতে পারলো, মানে ন্যারেটিভসে ব্যাক করতে পারলো, একটা কারণ হচ্ছে যে মহান জুলাই যোদ্ধারা, যাদেরকে আমরা ন্যাশনাল হিরো ভেবেছিলাম, যাদেরকে কেন্দ্র করে সমস্ত মিডিয়া আবর্তিত হতো, যাদের পিছনে হাজার মানুষ ছুটতো, তাদের একটা বিশাল অংশকে আমরা করাপ্টেড দেখলাম। তাদের একটা বিশাল অংশকে আমরা ভাষার অপপ্রয়োগ দেখলাম। এবং তাদের একটা অংশকে শীর্ষ নেতৃত্বে আমরা দেখলাম তারা একাত্তরকে ওন করে না। একাত্তরকে ওন না করার কারণেই জুলাই আন্দোলনকারীদের মধ্যে তীব্র চির ধরে গেল, ফ্র্যাগমেন্টেড হয়ে গেল, এবং আওয়ামী লীগের রিলেভেন্স বেড়ে গেল। এবং কিছুদিন পরে দেখা গেল যে আওয়ামী লীগ না থাকার কারণেই হয়তোবা একাত্তর কিছুটা কলঙ্কিত হচ্ছে, মুক্তিযুদ্ধ অপমানিত হচ্ছে। মুজিবনগরের ভাস্কর্য এখনো ঠিক করা হয়নি, এবং অনেক জায়গায় মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে, নাটক হতে দেওয়া হয়নি, মাজার ভাঙা হয়েছে। সো প্রোগ্রেসিভ ফোর্সরা, যারা এক্সটেন্ডেড আওয়ামী লীগ, তারা অনুভব করলো রাজনৈতিক ভারসাম্যের জন্য আওয়ামী লীগ প্রয়োজন, তাদের দায় আছে, দায়ের বিচার হবে। তবে দায়ের বিচার এটা হতে পারে না যে তারা রাজনীতি করতে পারবে না। রাজনীতিতে ভারসাম্যটা নষ্ট হয়ে গেল, ভারসাম্যহীন হয়ে গেল। এর ন্যারেটিভসে আলাদা বক্তব্য আছে, যে যে ওরা যেহেতু দুটো ইলেকশন করেছে আমাদেরকে ছাড়া, আমরাও দুটো ইলেকশন করবো ওদেরকে ছাড়া। তো সেই ন্যারেটিভটা তো গণতান্ত্রিক না কোনোভাবেই। তাহলে আপনাদেরকে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে, যেটা আওয়ামী লীগ গত 2 বছর করেছে, যে আপনারা দুটো একতরফা ভোট করে ফেলেন। তাহলে এটাও বাংলাদেশে ঘটবে, কোনো না কোনো একদিন ঘটবে। তো আমরা অনুভব করি বিএনপি এটা উপলব্ধি করছে না, এটা না। কিন্তু বিএনপি কিংকর্তব্য বিমূঢ় হয়ে আছে। কারণ তার স্ট্রেংথের জায়গায় এনসিপি, তার স্ট্রেংথের জায়গায় জামাত, তার স্ট্রেংথের জায়গাকে সে সরাসরি অ্যাটাক করতে পারছে না, সরাসরি স্ট্রেংথের জায়গাকে অসন্তোষ করতে পারছে না। কিন্তু জিয়াউর রহমান তো সেই সময় আওয়ামী লীগকে রিভাইভ করেছিলেন, এবং এই জন্যই উনি 4-5 বছর স্মুথলি স্মুথলি চালাননি বা চালাতে পেরেছিলেন। তিনি এটার গুরুত্ব বুঝেছিলেন, এবং সেই গুরুত্বটা বর্তমান সরকারকেও বুঝতে হবে। যে জনাব তারেক জিয়াকে ঘিরে একটা আশা সৃষ্টি হয়েছিল যে উনি ইনক্লুসিভিটি আনবেন, উনি সকলকে ভোটে আনবেন বা ভোটের পরে সবাইকে রিভাইভ করবেন। ওই আশাটা যদি নষ্ট হয়ে গেল বা নষ্ট হয়ে যায়, এইটা গ্রেট ন্যাশনাল অ্যাসেট নষ্ট হয়ে যাবে, এবং এটা জনাব তারেক জিয়ারও একটা অ্যাচিভমেন্টের সুযোগ নষ্ট করে দেবে।
উনি আওয়ামী লীগকে রিভাইভ করলে সারা জীবন আওয়ামী লীগকে উনি বলতে পারতেন, তোমরা আজকে বড় বড় কথা বলছো কিন্তু আমি তোমাদেরকে রিভাইভ করেছিলাম আমার আদেশে। তো সেই সুযোগটা কিন্তু উনি হারাতে যাচ্ছেন। ফ্যাক্ট রিমাইন এত কিছু করেও তো আওয়ামী লীগকে সরিয়ে রাখা যাচ্ছে না, সরিয়ে রাখা যাবে না। যেটা ইনএভিটেবল সেটাকে আপনি আলোচনার মাধ্যমে ওয়েলকাম করেন, সেইটাতে দেশের স্বার্থ রক্ষা হবে। আপনি যদি এটাতে যুদ্ধ পরিস্থিতিতে চলে যান তাহলে সকল পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। কারণ তারা সরকার, সমস্ত হত্যাকাণ্ড, সমস্ত রায়ট, সমস্ত আন্দোলন, ইকোনমিক ডিসঅর্ডার, ড্রট, দুর্ভিক্ষ, এনার্জি ক্রাইসিস, একটা জায়গায় গিয়ে সবটা যাবে প্রাইম মিনিস্টার এবং সরকার। সেখান থেকে সরকারকে এই রেসপন্সিবিলিটি ডিশোল্ডারিং করতে হবে বাই এ কম্প্রোমাইজ, বাই এ পলিটিক্যাল রেজলিউশন। আপনাদের সাথে তো নানা রকম আন্তর্জাতিক পক্ষের আলোচনা হচ্ছিল, মানে সেই কমনওয়েলথ মহাসচিব এসেছেন পর থেকে নানা জনই আপনাদের সঙ্গে সাক্ষাৎ করেন, এবং এক রকমের যে মানে এই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা যারাই বলেন, আপনারা কি ইঙ্গিত পাচ্ছেন? মানে শেখ হাসিনার এই যে ঘোষণাটা, যে আওয়ামী লীগ, এবং তিনি একা ফিরবেন না, তিনি দলে বলে ফিরবেন, আরো নেতাদের নিয়ে ফিরবেন, দেশের যারা মামলা হামলায় জর্জরিত তারাও আসবেন, সবাই মিলে তারা আদালতে আত্মসমর্পণ করবেন। মানে উনি বলছেন না যে উনি মুক্ত থাকবেন, আইন বিচার উঠে যাচ্ছে সেটাও বলছেন না, বলছেন মানে ওনাকে মেরেও ফেলা হতে পারে কিন্তু তিনি আসবেনই, মানে এই পরিসরটা সৃষ্টি হয়ে যাবে, এটা যে ধারণা করছেন। উনি তো একটা মানে দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ, মানে পরিসর সৃষ্টির ইঙ্গিতটা কোথা থেকে পাচ্ছেন? আপনারা পাচ্ছেন সেই ইঙ্গিত? মানে সার্জিও গোর সফর করে গেলেন, সেখানে আপনিও বললেন যে তিনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলেছেন, সেটাই খবর, কিন্তু মানে ইঙ্গিতটা কি সর্বদিক থেকে আসছে? সরকারের উপর চাপ আছে, আন্তর্জাতিক মানে দেশের ভেতর দেশের বাইরে চাপ আছে কিনা? আপনাদের কাছে কি খবর? আপনারা ইঙ্গিত পাচ্ছেন কিনা যে পরিসরটা তৈরি হতে হবে এবং হয়তো ডিসেম্বরের মধ্যেই হবে? দেখুন, যদি আওয়ামী লীগ নিজেকে একটা রিলেভেন্স হিসাবে অলরেডি দেখিয়ে ফেলেছে, যেটা রিলেভেন্ট ফ্যাক্টর সেটাকে কমপ্লিটলি বাদ দিয়ে বাংলাদেশ টেকসই হবে না, এটা বাংলাদেশের সকল বন্ধু রাষ্ট্র অনুভব করে। এক্ষেত্রে আমি মনে করি সার্জিও গোর প্র্যাকটিক্যালি কি বলেছে আমরা কিছু জানি না। তবে শেখ হাসিনা যেহেতু এটা ঘোষণা দিয়েছেন, তিনি এর আগেও 111-এ ব্যাক করেছিলেন, তার রেকর্ড আছে। তো সমস্ত প্রেক্ষাপট ডিফারেন্ট। 111-এ তো ওনার বিরুদ্ধে আর মৃত্যুদণ্ড ছিল না, তো এখন তো ওনার নামে মৃত্যুদণ্ড আছে। প্রক্রিয়াটা কি হবে? উনি আসবেন, নেতাজি সুভাষ চন্দ্রকে নিয়ে সবাই আকাঙ্ক্ষা করতো উনি বিশাল বাহিনী নিয়ে আসবেন, পশ্চিমবঙ্গকে উদ্ধার করবেন, উনি করেননি 20-30 বছরও। ব্যাপারটা তো এত নাটকীয় তো হবে না যে শেখ হাসিনা বর্ডারে দাঁড়াবেন সবাই সহ, তারপরে উনি ফাঁসির মঞ্চে হেঁটে হেঁটে চলে যাবেন অথবা জেলখানায় চলে যাবেন। এর আগে আমার ধারণা অসংখ্য ঘটনা ঘটবে, অসংখ্য আলোচনা হবে, এবং হয়তোবা একটা প্রেক্ষাপট সৃষ্টি হবে, সেখানে শেখ হাসিনা আসবেন এবং জেলে যাবেন। সেটা সাবজেল হতে পারে, কোনো একটা ঘোষিত সাবজেল হতে পারে, কিন্তু বর্তমান আইন অনুযায়ী কন্ডেম সেল, এই মুহূর্তের আইন কিন্তু কন্ডেম সেল। তবে সেটা সাবজেল হতে পারে, তার সেফটি সিকিউরিটির ব্যাপার আছে, তার মানবাধিকার ব্যাপার আছে। তো সরকার আসলে এই শেখ হাসিনার আসার খবরে খুশি না অখুশি, আসার সম্ভাবনার খবরে? আমি তো মনে করি সরকার এই বিষয়ে কনফিউজড হয়ে গেছে, কিভাবে এটাকে দেখবে, কিভাবে এটাকে হ্যান্ডেল করবে। তো ওই যে আপনি যদি প্রথমে এই আওয়ামী লীগের ব্যানটা লিফট করে দিতেন, একটা ডেমোক্রেটিক সলিউশন থাকতো, তাহলে এত হম্বিতম্বি কিছুই হতো না। সরকার ধাপে ধাপে দেশটা গঠন করার সুযোগ পেত। সরকার নিজেই জিনিসটাকে একটা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। সরকার নিজে এই ব্যাপারটাকে নিয়ে ঠিক সঠিক রাজনীতি করতে পারেনি। শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে আসবেন, না হয় জানুয়ারিতে আসবেন, আসার সম্ভাবনা আমি দেখি। একেবারে আসবেন না এমনটা আমরা বলতে পারি না, অতীত নিদর্শন আছে। উনি যখন 81 সালে আসছিলেন তখনও তার জীবনের ঝুঁকি ছিল, উনি 2008 সালে যখন আসছেন তখনও তার ঝুঁকি ছিল। 21শে আগস্ট যখন ঘটেছে, ওনাকে মারার চেষ্টা করা হয়েছে, তারপরে উনি 22 তারিখেই রাজনীতি করেছেন। উনি জীবনের ঝুঁকি নিয়ে ডিসিশন নিতে পারেন। তার সঠিক সিদ্ধান্ত, সব সিদ্ধান্ত ঠিক এটা বলবো না, কিছু নিষ্ঠুর সিদ্ধান্ত নিয়েছেন উনি, কিন্তু অসংখ্য সাহসী সিদ্ধান্ত আছে, এবং দেশের উন্নয়নে তার বড় বড় অনেক কাজ আছে। আওয়ামী লীগের ফিরে আসায় এটাও কাজ করছে। বড় বড় ইনফ্রাস্ট্রাকচার দিয়ে মানুষ যখন যাচ্ছে এবং দেখছে, এরকম ইনফ্রাস্ট্রাকচার 2 বছরে ডক্টর ইউনূস করতে পারেনি, একটাও করতে পারেনি। 2 বছরে একটা করা যেত, বর্তমান সরকারও করতে পারবে এরকম আলামত আমরা দেখছি না। তো স্বাভাবিকভাবেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রিলেভেন্স বাড়ছে, এবং তারা সবসময় এদেশের একটা সার্টেন পিপলকে কন্টেইন করে। 4th জেনারেশন আওয়ামী লীগ আছে এদেশে,
তো আপনি তাদেরকে হুট করে চাইলেই ওয়াইপ আউট করতে পারবেন না, একটা কোনায় নিয়ে ফেলতে পারবেন না। তারা আমাদের মধ্যেই মিশে আছে, তারা আমাদেরই পার্ট। তাদের বিচার হতে পারে, কিন্তু তাদের রাজনীতি করার অধিকার দিতে হবে। এটা টু বেসিক টু ডেমোক্রেসি, টু বেসিক টু পলিটিক্স। এখন মানে আপনি যেই প্রশ্নটা বারবারই এড়িয়ে যাচ্ছেন যে মানে কোথাও থেকে ইঙ্গিত পাচ্ছেন কিনা যে একটা পরিসর তৈরি হতে পারে আপনারা আপনাদের মানে মানে ওপর থেকে মানে আপনারা কি রাজনীতিটা যথেষ্ট খোলামেলা ভাবে করতে পারছেন কিনা, জাতীয় পার্টি কেমন বোধ করছে, আর আপনাদের যেসব পক্ষের সঙ্গে আলাপ হচ্ছে সেখান থেকে কি ধরনের মানে নির্বাচনের আগেও তো অনেক জায়গায় কথা হয়েছে, অনেক ক্ষেত্রে তো আপনাদের বিদেশিদের সঙ্গে বৈঠকের পরে প্রেস মানে ব্রিফিংও এসেছে, মানে রীতিমতো ছবি এসেছে, প্রেসে খবরও এসেছে, মানে কি বলেন তারা, তাদের দিক থেকে কোনো চাপ আছে? আর আওয়ামী লীগের সাথে আপনাদের কোনো যোগাযোগ হলো মানে বাংলাদেশে আওয়ামী লীগ ফিরবে, ফিরলে তো নিশ্চয়ই জাতীয় পার্টির জন্য খুব সুবিধা হবে কারণ একটা অন্তর্ভুক্তিমূলক পরিসর তৈরি হবে আবার, মানে আপনাদের ভেতরেও কোনো আলাপ হলো কিনা? দেখুন না, ওই আপনি যেটা বলছেন প্রথম প্রশ্নটা, দেখুন, আমি মনে করি পশ্চিমা বিশ্ব শেখ হাসিনার পক্ষে বর্তমান সরকারকে তীব্র চাপ দেবে। এটা আওয়ামী লীগের আহ, অনেক বেশি প্রত্যাশা। এত বড় প্রত্যাশার তো আমি কোনো যৌক্তিক কারণ দেখি না। এবং তবে তারা অন্তর্ভুক্তির কথা বলছে, ইনক্লুশনের কথা বলছে, সফটলি বলছে। এখন সফটলি না শুনলে তারা আগের মতো স্যাংশন দিবে, এটা কিন্তু বাস্তবসম্মত না। এবং আগে যেমন আওয়ামী লীগকে অনেককে স্যাংশন দেওয়া হয়েছিল, সেনা প্রধান, সেই সময় র্যাবের প্রধান, আইজি, র্যাবকে, সেরকম কিছু যে এখনই করবে এরকমটা কিন্তু না। তবে ইনক্লুশনের কথা তারা বলছে, এটি সরকারের উপর ইনডাইরেক্ট চাপ আসবে। পাশাপাশি প্রতিবেশী রাজ্য ইন্ডিয়া অবশ্যই চাবে যে এই যে প্রায় অনেক অসংখ্য লোক ভারতে পলাতক আছে অথবা আওয়ামী লীগ রিভাইভ নাই, এইটার একটা পলিটিক্যাল সলিউশন ভারত চাবে। এবং ভারত আর আমেরিকা যদি একটা জিনিস চায়, সেটি বাংলাদেশে অবশ্যই একটা বড় চাপের ক্রিয়েট করবে। তবে হ্যাঁ, শেখ হাসিনার ঝুঁকি আছে, তীব্র ঝুঁকি আছে। সেই ঝুঁকিটা উনি ওভারকাম করবেন কিভাবে, এবং কোনো কোনো বিশেষ সুনির্দিষ্ট উনি ইঙ্গিত পেয়েছেন আমার এটা মনে হয় না। তবে দেশের ঘটনা প্রবাহ যেদিকে যাচ্ছে, জুলাই মাসে জুলাই যোদ্ধা তথাকথিত বলবো বা জুলাই অংশগ্রহণকারী দল এনসিপিরা কিন্তু পথে ঘাটে অপদস্থ হলেন, আমরা চোখের সামনে দেখলাম। এটাও তো কখনো প্রত্যাশিত ছিল না, কিন্তু হয়েছে। তো আমার ধারণা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে অনেক ঘটনা ঘটবে এবং অল পলিটিক্যাল থিওরি রিশেপ হবে, পলিটিক্যাল ল্যান্ডস্কেপ চেঞ্জ হবে। যেভাবে এখন সরকার চেঞ্জ করছে, সরকার ভিন্নভাবে চেঞ্জ করবে, চিন্তা করবে, এবং অন্যান্য স্টেক হোল্ডারও ভিন্নভাবে চিন্তা করবে। নতুন করে চিন্তার মতো ঘটনা অনেক কিছুই ঘটবে। আপনাদের সাথে কোনো যোগাযোগ হয়নি আওয়ামী লীগের বা কোনো জায়গায় মানে সার্ভাইভালের জন্য তো দুই পক্ষের আবার একত্র হওয়ার কথা, মানে সেরকম কোনো সংযোগও আপনাদের ভেতরে হয়েছে কিনা? এখন আমি সুস্পষ্টভাবে যদি বলি, আমরা যে ভোটে অংশগ্রহণ করেছিলাম, মানে স্থানীয় আমি নির্বাচন আসছে সামনে, স্থানীয় জি, নির্বাচনে আওয়ামী লীগ যোগ দিতে পারবে না, আপনারা পারবেন? আর আমাদের আইনগত বাধা এখনো নাই। 26-এর ভোটে আওয়ামী লীগের ইচ্ছা ছিল, এবং মধ্যপন্থার অনেকে আমাদেরকে ফোনও দিয়েছিল যে আপনারা এই ভোটে অংশগ্রহণ করবেন না। তো আমরা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে আওয়ামী লীগের সেই কথা শুনিনি, আমরা ভোটে গিয়েছি নর্মালাইজ হওয়ার জন্য, এবং আমাদের মার্কা সেভের অনেক বিষয় ছিল। এখন আওয়ামী লীগ ফিরলে শুধু আমাদের লাভ হবে কেন? আওয়ামী লীগ ফিরলে এনসিপির লাভ হবে। আওয়ামী লীগ ফিরলে জনাব তারেক জিয়া এনসিপি কে ডেকে তার গণভবনে পোলাও মাংস রোস্ট খাওয়াবে। শেখ হাসিনা ফেরার ঘোষণা দেওয়ার সাথে সাথেই যত ছোট দল ছিল সবাইকে ডেকে উনি মিটিং করেছেন সাথে সাথে, এবং অনেককে মন্ত্রীও বানাবেন সামনে হয়তো বা। কারণ ওই যে রাজনীতিতে যখন সকল ফ্যাক্টর থাকে, তখন সকলেই একটা কম্পিটিশন, একটা বার্গেনিং এর পজিশনে থাকে। এটাই তো গণতন্ত্রের বিউটি। লাভ হবে জামাতের, জামাত আর বিএনপির কোনো ফাটল থাকবে না। জামাত বিএনপি এনসিপি এক হয়ে যাবে, আওয়ামী লীগ আসলে হয়তো বা সম্পূর্ণ এক হয়ে যাবে। তো সেদিক থেকে আওয়ামী লীগের আসা মাত্রই দেশের পলিটিক্যাল চিত্র চেঞ্জ হয়ে যাবে এবং সকলের বেনিফিট হবে। তবে কোনো অবস্থাতেই সরকার ওই রাস্তায় যেন না হাঁটে, যেটা আওয়ামী লীগ ব্যর্থ হলেও একটা আন্দোলন, একটা যুদ্ধ করার চেষ্টা করে। আওয়ামী লীগের মধ্যে রোমান্টিসিজম আছে, তারা 71-এর যে বিষয়ে জানতে চাই আপনার কাছে। আহ, আমাদের এখানে ভারতের নিযুক্ত যিনি রাষ্ট্রদূত বা হাই কমিশনার, শ্রী দীনেশ ত্রিবেদী, তিনি
বৈঠক করলেন বা তার সঙ্গে বৈঠক হলো ট্রাম্পের বিশেষ দূত বা আপাতত ওইখানে যিনি রাষ্ট্রদূতের দায়িত্বে নিয়ে যেটা আছেন সার্জিও গোর বাংলাদেশে 3 দিনের সফরে এলেন, দ্বিতীয় দিনের মাথায় তার সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদীর সঙ্গে। এটি অবশ্যই বেশ আলোচনার বিষয়বস্তু যে বাংলাদেশে এসে সার্জিও গোর ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করছে, এটা চোখে লাগারই মতো বসার বিষয়। এবং তারপরে আমরা দেখলাম যে দীনেশ ত্রিবেদী উইদিন শর্ট নোটিশে তিনি ভারত পেয়ে গেলেন। কি কারণে গেছেন না গেছেন আমরা জানি না, তবে মানুষের যেটি পারসেপশন যে সার্জিও গোরের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বা চীন ইস্যুতে এবং নানান ধরনের হয়তো আলোচনা হয়ে থাকতে পারে, এবং এমনই গুরুত্বপূর্ণ আলোচনা তাদের দুজনের মধ্যে হয়েছে সেটি রিপোর্ট করার জন্য তিনি দিল্লিতে ছুটে গেছেন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট করার জন্য বা নোটিশ করার জন্য। এরকম একটি গুঞ্জন রয়েছে। এটিকে আপনি কিভাবে দেখছেন বা আপনি আসলে কতটুকু জানেন? বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েই তো আলোচনা হবে। একজন রাষ্ট্রদূত যখন বাংলাদেশে থাকেন তিনি তো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিটাকে খেয়াল করেন, সেটাই করাই তার কাজ। কেমন? আর আমেরিকান যিনি ভারতের রাষ্ট্রদূত এবং এই অঞ্চলের স্পেশাল এনভয়, তিনি যখন গেছেন তাহলে এরা দুজন যখন মিটিং করেছেন তখন বাংলাদেশ এবং বাংলাদেশকে ঘিরে যে রাজনীতি অবশ্যই সেটা নিয়ে আলোচনা হবে, এবং বাংলাদেশের ভেতরকার পরিস্থিতি সেখানে কিছু আলোচনা হবে, খুঁটিনাটি যে জিনিসগুলো, যেটা হয়তো উনি দিল্লি থেকে আলোচনা করলে ফরেন মিনিস্ট্রিতে আলোচনা করার বদলে সেখানেও তো নিশ্চয়ই আলোচনা হয়, ও তো হয়তো গ্রাউন্ড কিছু ইনপুট নেবেন ইন্ডিয়ান হাই কমিশনারের কাছ থেকে, তাই হবে। অবশ্যই আপনি এটা তো স্বাভাবিক না, মানে নর্মালি তো এরম হয় না। ধরুন ভারতে এসছেন ধরা যাক আমেরিকার রাষ্ট্রদূত, কেমন সে আছে বা কেউ একজন এসছেন, এসে এসে উনি ভারতে চলে গেলেন হচ্ছে যে আরেকটা দেশের, এবং বিশেষত যখন মানে এরকম একটা ভারত বিরোধী রাজনীতি, ভারতে মার্কিন কোন বিশেষ এনভয় বা বিশেষ দূত ভারতে এসে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে তিনি বৈঠক করে দিলেন, ভারতের অবশ্যই চীনের রাষ্ট্রদূত। তাতে গন্ডগোল, তাতে তো অবশ্যই এরকম, এটা তো স্বাভাবিক হয় না। এখন মুশকিলটা হচ্ছে যে এক্ষেত্রে আপনি দেখুন, একটা কথা আমি খুব স্পষ্ট করে বলি, বাংলাদেশ মনে করে বাংলাদেশ একটা অদ্ভুত কি করেছে, তার ডিপ্লোম্যাটিক ফ্লেক্সিবিলিটিটা কমে গেছে। ডিপ্লোম্যাটিক ফ্লেক্সিবিলিটি মানে পররাষ্ট্র নীতিতে কেউ কারো শত্রু না, কেউ কারো বন্ধু না, কেমন, ডিপেন্ডিং অন ইস্যু, থ্রেট পারসেপশন ইত্যাদি, সেই বেসিসে রিয়াকশনটা হয়। বিশেষত যখন একটা ছোট দেশ, ধরুন ভারত যখন আমেরিকার সঙ্গে ডিল করছে তখন তাকে সামলে চলতে হবে কোথায় কতটা যাবে। সিমিলারলি বাংলাদেশকেও সামলে ভারতের সঙ্গে যখন সে ডিল করছে, এটাই নিয়ম, জগতের নিয়ম। এখন বাংলাদেশ কি করেছে, সে ভারত বিরোধী হবে, এটা হচ্ছে তার পররাষ্ট্রনীতির মূল, বা সমস্ত রাজনীতিটা এটার উপর আছে দাঁড়িয়ে। এটা যদি ওই যে বললাম যে ঘরের ভেতর আপনি 4টে ভারতকে গাল দিলে এতে কিছু হবে না, কিন্তু যদি আপনি পাকিস্তানের মতো যে আমরা এখানে ভারতের শত্রুতা করাটা আমাদের জীবনের মূল মন্ত্র হয়ে দাঁড়াবে, এটা হলেই তখন মুশকিল, কারণ আপনার হিস্ট্রি আছে, এবং সেটা আমেরিকা 2001 থেকে 2009, 10, 11 আমেরিকার কেবল জুড়ে থাকতো হচ্ছে শুধু টেররিজম আর টেররিজম। এই তারেক রহমানের মা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এই টেররিজম নিয়ে, এবং সরকার টেররিজমের এগেনস্টে ব্যবস্থা নিচ্ছে না, এটা নিয়ে বাংলাদেশের কেবল ভারতবর্ষের পার্লামেন্টে বলা যে এরা ডিনাই করে যাচ্ছে সব, এই সমস্ত চলেছে। এই হিস্ট্রিটার ওপর আজকে দাঁড়িয়ে আছেন আপনি আপনি এটা এটা কোনো, ফলে আপনার ক্ষেত্রটা এই হিস্ট্রির ওপর যখন আপনি বলবেন আমি শত্রুতা ভারতের সঙ্গে আমি নেই, আমি ওর সঙ্গে থাকবো, তখন আপনি পরিষ্কার পাকিস্তানের স্ট্র্যাটেজিতে গেছেন। সুতরাং আপনি আমার সিকিউরিটি থ্রেট হয়ে উঠছেন কিনা, এবার বাকিটা প্রশ্ন। যতটুকু ইন্টেলিজেন্স বা যা কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশে সেই ঘটনাগুলো তলায় ঘটছে, যেটা সরকার ঠিক 2001 থেকে 2006 মানে সিনক্রোনাইজড বম্বিং এর আগে অব্দি খালেদা জিয়া
একেবারে তোতা পাখির মতো বলে যেতেন যে এখানে দেশে কিচ্ছু নেই, সব ঠিক আছে। তারপরে যখন একেবারে পুরোটা ফাটলো তখন উনি স্বীকার করলেন। তো ঠিক আমি দেখতে পাচ্ছি একই ঘটনা এবারে ঘটছে। ইউনূসের সময় থেকে বলা হলো যে দেশে কোনো জঙ্গি নেই, উল্টে জঙ্গি টঙ্গিদের ছেড়ে দেওয়া হলো, তারা বোধহয় আপাতত নামগান করে কোথাও। তো আর এখন এই সরকারও একইভাবে বলে যাচ্ছে দেশে কিছু নেই, তারপরে হঠাৎ করতে গিয়ে একটা ফাতা কমব্যাট সিস্টেম বলে একটা হঠাৎ বলে বসলো, আবার তারপরে বলে নেই। তো এই যে সিচুয়েশনটা, আর বাকিরা তো বসে ঘাস কাটছে না, তারা তো খবর রাখছে বাংলাদেশের ভেতরে কি হচ্ছে। ফলে আপনি হয়ে দাঁড়াচ্ছেন সিকিউরিটি থ্রেট হয়ে দাঁড়াচ্ছেন কিনা। আবার এবার প্রশ্ন, এখন দেখুন জিওপলিটিক্সে ভারত, চীন, আমেরিকা, এখানে কেউ কারোর বন্ধুও না, কেউ কারোর শত্রুও না। যে যার মতো সিচুয়েশন তাতে এবার মানে এরকম মনে করার কোনো কারণ নেই যে কোনো ইস্যুতে এরা একমত হতে পারে না, আবার কোনো ইস্যুতে দ্বিমত হবে না। সুতরাং দেখুন একটা ছোট উদাহরণ দিই। ভারত চীন সাধারণত মনে করা হয় ভারত চীন শত্রু, হ্যাঁ রাইভালরি তো আছেই। আবার কিন্তু চীনের প্রাথমিক এখন যে শত্রু বা আমেরিকার প্রাথমিক শত্রু, সে মানে এটা হচ্ছে আমেরিকা আর চীন, তারা নিজেদের বলছে যে আমরাই হচ্ছি আমাদের কম্পিটিটর। এবং আপনি জানেন যে ওদের ওপর নানান ধরনের ইকোনমিক ইস্যুজ আছে, এবং কয়েকদিন আগে একগাদা ইউনিভার্সিটিকে সিকিউরিটি থ্রেট হিসেবে আমেরিকা ঘোষণা করে দিয়েছে। তো ফুদান ইউনিভার্সিটি, বড় বড় ইউনিভার্সিটি। এবার কি হচ্ছে দেখুন, এরই প্যারালাল দেখুন, জাস্ট গত এক সপ্তাহের ভেতর গালওয়ান ভ্যালি ক্ল্যাশের পর থেকে ভারত চীনের একটা ছোট বর্ডার ট্রেড হয়, কেমন, তো সেটা বন্ধ ছিল, এখন হঠাৎ করে সেগুলো খুলে গেল। তো এখানে এমন নয় যে কোনো ইস্যুতে এক হবে না। ইনফ্যাক্ট 2012-র আগে আমাদের চীন একটা রিগ বসিয়ে রেখেছিল গাদার পোর্টে, আমরা একটা অয়েল রিগ বসিয়ে রেখেছিলাম সাউথ চায়না সিতে। দুদলের জায়গায় কেউ ওটা নিয়ে এক্সপ্যান্ড করতো না, এটা জাস্ট আমার খুঁটি, ওটা আমার খুঁটি, এটা আমার জায়গা, এটা আমার জায়গা, এরকম একটা ধরনের একটা সিম্বলিক ছিল। তো এই ধরনের বোঝা পড়া সর্বক্ষণ হতে থাকে। তো তার মধ্যে যদি বাংলাদেশ মনে করে এ ওর সঙ্গে, ওর সঙ্গে ওর সঙ্গে, আমি এর সঙ্গে ওর সঙ্গে, এরকম হয় না তো। মানে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক অপশন গুলো কমে গেছে, আমি তো যা দেখতে পাই। অনেকেই মন্তব্য করছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের একটি বিশেষ গোষ্ঠীর পক্ষ থেকে সবসময় একটি অভিযোগ যে ভারত বাংলাদেশের রাজনীতিতে নগ্নভাবে হস্তক্ষেপ করে। ভারত যদি এইভাবে আওয়ামী লীগের সমর্থন না দিত তাহলে আওয়ামী লীগ স্বৈরাচার হয়ে উঠতে পারতো না, ফ্যাসিবাদী হয়ে উঠতে পারতো না। এখন দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জিও গোরের যে বৈঠক, তাহলে কি সেই অভিযোগকারীদের বক্তব্যই সঠিক হচ্ছে, নাকি এটি ভারতের মানে স্বাভাবিক স্বার্থের জায়গা থেকে এইগুলো করা হচ্ছে? দেখুন কতগুলো জিনিস, দেখুন বাংলাদেশে তো এটাও বলা হয় যে ভারত শেখ হাসিনা ছাড়া আর কাউকে চেনে না, এটা তো বলা হয়। এবার আপনাকে আমি উদাহরণ দেই। 1994 সালে তখন ভারতের প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও, এই যে ইলেকট্রিসিটি ট্রেড যেটা হাসিনার সময় শুরু হলো, সেটার প্রথম প্রপোজাল গেছিল 1994 সালে। ক্ষমতায় কে ছিলেন? খালেদা জিয়া ছিলেন। 2004 সালে ক্ষমতায় কে ছিলেন? খালেদা জিয়া ছিলেন। কে প্রপোজাল নিয়ে গিয়েছিল? টাটা গ্রুপ। কত বড় প্রপোজাল? $2 বিলিয়ন। আজও বাংলাদেশ অত বড় ম্যানুফ্যাকচারিং এফডিআই দেখেনি, কেমন। তো মুশকিলটা হচ্ছে ভারত চেনে না, মানে কিভাবে বলে, কিভাবে ভাবে আমি জানি না। শেখ হাসিনা 15 বছর ছিলেন ক্ষমতায়। শেখ হাসিনা সিকিউরিটির ক্ষেত্রে যে কাজ করেছেন, সেজন্য প্রত্যেকটা ভারতবাসী তাকে রেসপেক্ট করে। যে আমাদের শেখ হাসিনা তার আগে খালেদা জিয়ার সময় বাংলাদেশে, এটা তো আমার কথা না, এটা তো সমস্ত ডকুমেন্টেড, একেবারে আমেরিকান কেবল থেকে শুরু করে চারদিকে ডকুমেন্টেড, যে বাংলাদেশের ভেতর এবং 111 গভর্নমেন্ট যেটা এসেছিল, মিলিটারি গভর্নমেন্ট, তারাই তো প্রথম ব্যবস্থা নিতে শুরু করে টেররিস্টদের এগেনস্টে। তো তখন এই নর্থ ইস্টার্নের আমাদের আল্ট্রাদের যে বাংলাদেশে বসেছিল, তারা ওখান থেকে করছিল, এগুলো সমস্ত ডকুমেন্টেড। শেখ হাসিনা সেটাকে ঠিক করেছেন। সুতরাং শেখ হাসিনার উপর ভারতের স্বাভাবিকভাবে তার উপর ভরসা থাকবে।
এর মধ্যে নতুন কি কথা হলো? এখন নতুন যে সরকার আসছে সেই সরকাররা যদি শেখ হাসিনার পথে হেঁটেই বাংলাদেশে ভারত বিরোধী কাজকর্মগুলো, যে আমি সিকিউরিটি ওরিয়েন্টেড, আমি স্লোগান দেওয়া নিয়ে বলছি, সিকিউরিটি যে ইস্যুগুলো আছে সেরকম কোনো কিছু ইস্যু যদি না তৈরি করতে দেন, আমি তো দেখি না যে শেখ হাসিনার রাজনৈতিক গুরুত্বটা কোথায় থাকে। আমি তো বুঝতে পারি না, করলেই তো হলো। তো তাহলে সেটাকে এড়িয়ে গিয়ে ভারত কেন এর মধ্যে হচ্ছে, ওর মধ্যে হচ্ছে? দেখুন, যখন একটা দেশ নগ্নভাবে অমুক ভাবে যেটা বলা হচ্ছে, এটা কিছুই নয়, মূল ঘটনাটাই ঘটেছিল সিকিউরিটি ওরিয়েন্টেশন। সেই সিকিউরিটি ওরিয়েন্টেশন আপনি যদি হস্তক্ষেপ বলেন, তাহলে যে পাকিস্তানের ভেতর কিছু লোক বসে টেররিজম করে ভারতের বিরুদ্ধে, তো ভারত তার এগেনস্টে গিয়ে মিসাইল মারে, তো এটাও হস্তক্ষেপ। তো হস্তক্ষেপ যখন আমেরিকা এসে পাকিস্তানে ঢুকে বিন লাদেনকে তুলে নিয়ে যায়, হস্তক্ষেপ না? হস্তক্ষেপ। এরকম পৃথিবীতে গাদা গাদা উদাহরণ আছে হস্তক্ষেপের। এগুলো আপনি বলতে পারেন তাহলে সেই কাজগুলো না করলেই হয়, কিন্তু আপনি যদি বলেন ওটা স্বাধীনতা, তাহলে লোকে হস্তক্ষেপ করবেই। আর ভারতকে বলছেন, ভালো কথা, ভারতকে বলছেন আপনি যে আমেরিকার সঙ্গে চুক্তি করছেন, আমেরিকা আপনার সঙ্গে চুক্তি করবে কি করবে না, আপনি কি জিনিস কিনবেন বা কিনবেন না, সেটা আপনাদের বিষয়। সে আপনি বেশি দাম দিয়ে কিনুন, কম দাম দিয়ে কিনুন, আমাদের দেখার দরকার নেই। কিন্তু সেই চুক্তির ভেতর যখন থাকে যে অমুক দেশের সঙ্গে তুমি অমুক করতে পারবে না, সেটা হস্তক্ষেপ না? নাকি ভারত হলেই কোথাও একটা সমস্যা তৈরি হয়? মঞ্জুরুল, আমার শেষ যে বিষয়ে জানতে চাওয়া, একই সঙ্গে দুটি প্রশ্ন। আহ দীনেশ ত্রিবেদী তিনি ভারতে গিয়ে কোন ধরনের মন্তব্য করেছেন, মানে কর্তৃপক্ষের কাছে, উচ্চতর কর্তৃপক্ষের কাছে, আপনার এই বিষয়ে কোনো কিছু জানা আছে কিনা বা আপনি কোনো কিছু জানাতে পারবেন কিনা? আরেকটি হচ্ছে সার্জিও বলে যে বাংলাদেশ সফর খুবই সিগনিফিকেন্ট, যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এগুলো কূটনৈতিক ভাষা দাবি করা হচ্ছে যে বর্তমান সরকারের প্রতি যুক্তরাষ্ট্র আস্থাশীল বা ইত্যাদি ইত্যাদি ব্লা। আহ আসলে তার এই সফরের মধ্য দিয়ে, যেহেতু অবশ্যই ভারত জড়িয়ে রয়েছে, এটা তো ওপেন সিক্রেট, মেসেজটা আসলে কি? মেসেজটা এক্সাক্ট কি হবে আউটকাম, সেটা এখনই বোঝা যাচ্ছে না, বোঝা যাবেও না। তার কারণ হচ্ছে যে বাংলাদেশ নিজেকে এমন একটা জায়গায় ঠেলে দিয়েছে যেখানে অনেকগুলো দেশ মিলে ঠিক করছে পঞ্চায়েতে কোথাও একটা যে কি হবে। বাংলাদেশ নিজেকে যা খুশি মনে করতে পারে, কিন্তু বাস্তব এটাই। তো তার মাঝখানে তার কারণ সে কতগুলো প্রবলেম তৈরি করে ফেলেছে। আপনার শেখ হাসিনা সম্পর্কে আপনার 1100 কি 1,100,000 আপনার অভিযোগ থাকতে পারে, এটা কোনো সমস্যা নয়। সমস্যাটা হচ্ছে, যেমন ধরুন আপনি পার্টিটাকে ব্যান করে দিলেন, ব্যান করে দিয়ে ওদের সবার এগেনস্টে কেস দিয়ে দিলেন, জেলে ভরে দিলেন, যাকে পারছেন ধরছেন, ওকে ওকে বলছেন ও টেররিস্ট, আর যারা টেররিস্ট তাদেরকে ধরে বাইরে ছেড়ে দিলেন। তো এই যে আপনি ইমব্যালেন্সটা করেছেন, করার ফলে এই জায়গাটার থেকে তো আপনাকেই ঠিক করতে হবে। আপনি যদি নিজে ঠিক না হন, তাহলে লোকে হস্তক্ষেপ করে আপনাকে ঠিক করাবে, এটাই বাস্তব। এই দিকেই যাবে সমস্ত জিনিস একদিন, সেটা আজকে যাবে না কালকে যাবে আমি জানি না। আমার মনে হয় ইস্যুগুলো সমস্ত সেপারেটেড, আলাদা আলাদা, এদের মধ্যে সমস্ত ইকুয়েশনস হবে। দীনেশ ত্রিবেদী এক্স্যাক্টলি কি বলেছেন সেটা যদি জানার মতো হতো, তাহলে দেখুন দীনেশ ত্রিবেদী নিজে চলে এসে বলছেন, ব্রিফ করছেন, কেমন? তো তা না হলে তো মেইলার পাঠাতেন, মেইলার পাঠাচ্ছেন না কেন? এমন নিজে এসে বলছেন। সুতরাং ইট ইজ ক্লাসিফাইড, ওনারা কি বলছেন সেই ইনফরমেশন থেকে আমি জানি, অনেকে অনেক কিছু বলছে যে এটা হয়েছে, ওটা হয়েছে, সেটা হয়েছে। আমি এরকম ভাবে কথা বলি না, যা আমি শুনিনি নিজের কানে। আমি এরকম কথা বা আমার চেনাশোনাও কারোর শোনার হবে না। যারা শুনেছে ওই জিনিসগুলো, তারা কেউ বাইরে এই একটা কথা বলবে না, ছিটে ফোটা বাইরে থাকবে যে কি হয়েছে। তো সুতরাং এই যেটা বোঝা যাচ্ছে, এই দর কষাকষি গুলো নিজেদের ভেতর চলছে। সবাই কিছু না কিছু ছাড়বে, কিছু কিছু থাকবে। কারণ কেউ এখানে এমন নয়
যে বাংলাদেশকে কাঁধের উপর তুলে নিয়ে ভারতকে অমুকটা করে দিলাম, দেখিয়ে দিলাম, এই রকম ভাবে হয় না। তাদের ভারতের সঙ্গে তো আরো বড় বড় স্টেকস আছে, তাই না? মানে এটা তো কোনো ছোট বিষয় নয় যে এটার সঙ্গে এটা। আর টেররিজম এমন একটা ইস্যু, দেখুন আপনি জানেন কিনা জানি না, সিঙ্গাপুর ভীষণভাবে রেস্ট্রিক্ট করছে এখন বাংলাদেশিদের এন্ট্রি। কেমন? তো সিঙ্গাপুর কোন ব্লকের? ওয়েস্টার্ন ব্লকের। সবসময় G7 ইনভাইটই থাকে সিঙ্গাপুর। তো এই ইস্যুগুলো হয়তো কিছুদিনের জন্য নিচে গেছে, টেররিজমের ইস্যু হেন তেন কিছুদিনের জন্য নিচে গেছে, এখানে কিন্তু শুধু টেররিজম ইস্যু নয়, এখানে চীন রয়েছে, এখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বিষয় রয়েছে, এখানে আওয়ামী লীগ ইস্যু রয়েছে, অভ্যন্তরীণ রাজনীতি বিষয় রয়েছে, ভারত চীন বাংলাদেশ সম্পর্কের ত্রিদেশীয় সম্পর্কের বিষয় রয়েছে, এখানে আমেরিকার স্বার্থের বিষয়, অনেকগুলো বিষয়। অনেক বিষয় আছে, অনেক বড় বড় বিষয় আছে, যার ফলে এটা একটা জায়গায় আমার যেটা মনে হয় যে, মানে দেখুন আমরা হাইপোথেটিক্যালি বলছি, আজকে ধরুন ইউএস কিছু চাইছে, কথার কথা, এবং ভারত এগ্রি করলো, মানে বাংলাদেশ সম্পর্কিত কিছু একটা জিনিস সে চাইছে, ভারত এগ্রি করলো, হাইপোথেটিক্যালি বলছি, তাহলে ইউএস আবার ইন্ডিয়ার জন্য ঠিক আছে, ও এটা চাইছে, ওকে ওটা দিয়ে দিই, হতে পারে না? হতে পারে তো, একই কথা। সিমিলারলি চায়না, ইন্ডিয়া। তো এখানে যে ঠিক সবাই বাংলাদেশকে নিয়ে সর্বক্ষণ কথা বলছে এরকম ভাবার কোনো কারণ নেই, কিন্তু হ্যাঁ, বাংলাদেশ নিয়ে যে কনসার্ন আছে ইন্ডিয়ার, সেটা দিনের শেষে সবাই উড়িয়ে ফেলে দেবে, তারা তাদের মতো চলে যাবে, এটাও ঘটবে না। কারণ তারাও তো তাদের দিক থেকে বস্তু ভারতের যে কনসার্নিং এর মানে কনসার্নের যে বিষয়টি, সেটিকে যুক্তরাষ্ট্র যথেষ্ট মানে গুরুত্ব দিচ্ছে বা দেবে, দিতে হবে একটা জায়গায় গিয়ে। আজ না হোক কাল, কিভাবে দেবে, কতটা দেবে কিনা জানি না। দেখুন তুলসী গ্যাবার্ড তো বলেছিলেন বাংলাদেশ নিয়ে, ভারতের যেটা কনসার্ন সেটা তো তুলসী গ্যাবার্ড বলেছেন। আপনি যদি ওয়েস্টার্ন মিডিয়া দেখেন, তারা একদিকে তারা অ্যান্টাই হাসিনা, পরিষ্কার তাদের স্লান্টে, আপনাকে, ইউ আর আ মিডিয়া ম্যান, ইউ নো ইট ভেরি ওয়েল, কিন্তু ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, গার্ডিয়ান, আপনি যে কোনো খবরের কাগজ তুলে দেখুন, তারা কিন্তু বাংলাদেশে এই যে ইসলামাইজেশন এবং থ্রেট, এই ফিয়ার, এগুলো, এই যে ইয়েদের ছেড়ে দেওয়া জেল থেকে, এই যে জিনিসগুলো সমস্ত, এগুলো কিন্তু সবই মিডিয়াতে এসছে। সুতরাং আপনি মনে করবেন না যে জিনিসটা হারিয়ে গেছে কোনো জায়গা থেকে, আছে, সময় লাগে, ঠিক উঠে আসবে, ওটা আছে। আর তারপরে তো বড় বড় ইস্যু আছে, মিয়ানমার ইস্যু আছে, হ্যান আছে, ত্যান আছে, নিজেদের মধ্যে অনেক মারামারি আছে, সেগুলো অন্য প্রশ্ন। কিন্তু ভারতের যে মূল কনসার্ন মানে বাংলাদেশ নিয়ে, সেটা সাস্টেইনস, ওটা থাকবে। মানে ওটা এমন নয় যে অন্যরা মানে না, হ্যান ত্যান, আপনি ভুয়ো কথা বলছেন, আমার এরম হবে না। কারণ সেটার কারণ ভারত না, সেটার কারণ বাংলাদেশের পাস্ট। আপনি নিশ্চয়ই বাজার করেন, বাজারে যান, আমরাও যাই, আপনারও বিদ্যুৎ লাগে, জ্বালানি লাগে, আপনারও গ্যাস লাগে, এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, এগুলো কি মানুষ পাচ্ছে না বলে আমাদের ধারণা। কারণ আমরা খুব হাহাকার শুনছি, আমি নিজেরও একজন ইউজার, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমরা কিন্তু তেমন পাচ্ছি না, এবং আমাদের মধ্যে এক ধরনের মানে বিরক্তি আছে এটাকে। এই সমস্ত বিষয়ে সরকারকে আমরা তেমন কোনো কিছু বলতে শুনছি না, যেটা শুনে আমরা একটু স্বস্তি পেতে পারি। এই অবস্থায় এসে সরকারের প্রায় 6 মাসের মাথায় এসে এই জনগণ সরকারের কাছে কতটুকু গুরুত্ব পাচ্ছে বলে আপনার কাছে মনে হচ্ছে? এখন জনগণ যে খুব একটা সেবা পাচ্ছে বা তাদের কথা কেউ চিন্তা করছে, সেটা দেখতে পাচ্ছি না একটাই কারণে, যে দেখেন দেশে একটা কিন্তু মানে গ্যাসের একটা সংকট চলছে, তারপরে বিদ্যুতের সংকট চলছে, লোডশেডিং শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গাতে। এখন অনেকগুলো যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সেগুলো গ্যাস নির্ভর। তো দেখেন, আমার সবচেয়ে ইয়ে লাগে, আপনি রাস্তাঘাটে বেরোলেই দেখবেন যে ফিলিং স্টেশন গুলাতে সিএনজি আলারা লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছে। তারপরে যারা গ্যাসের মাধ্যমে গাড়ি চালায়, তাদেরও একই অবস্থা।
এবং যেটা হচ্ছে সে কারণে যে আমি মাঝে এক জায়গায় এখান থেকে গেলাম, নর্মালি 400 টাকার যেটা ভাড়া সেটা 500 টাকা যাচ্ছে, এবং আমি 500 টাকাই দিলাম, তার কারণ আমি দেখলাম যে এদের তো কোনো উপায় নেই। তারপরে সিএনজি যে ড্রাইভার আমাকে বললো যে স্যার দেখেন, এই আমি 5-6 ঘন্টা ধরে ইয়ে করে লাইনে দাঁড়িয়ে তারপরে গ্যাস নিলাম, নেওয়ার পরে আপনি প্রথম যাত্রী এবং আপনাকে আমি নিয়ে যাব, এই যেতে যেতেই আমার যেটুকখানি গ্যাস আছে সেটা শেষ হয়ে যাবে, তারপরে আমি কি করব? তারপরে আমি তো ঘর বাড়ি, আমি তো বাজারও করতে পারতেছি না ঠিক মতো। তো এখন আপনি যখন এই কথাগুলো শুনেন, তারপরে প্রতিদিন টিভিতে দেখতেছি বা আত্মীয় স্বজনের কাছে, আমাদের এখানে ফরচুনেটলি রান্নার গ্যাসটা আছে এখনো, সেই জন্য আমি বুঝতে পারছি না। কিন্তু সেদিন একজনের একটা দাওয়াত দিয়েছে আমাকে, মোহাম্মদপুর এলাকায় থাকে, তো বললো যে একই কথা, যে আমাদের তো চুলায় গ্যাস নাই, রাত্রেবেলায় আসে একটু টিম টিম করে জ্বলে। তো এখন আপনি যদি যতক্ষণ নিজে এই এইটার ভুক্তভোগী না হন ততক্ষণ কিন্তু আপনি এই জিনিসটা বুঝতে পারবেন না। এখন কথা হলো স্বাভাবিকভাবে যে তারেক রহমান তো প্রধানমন্ত্রী, তার কি গ্যাসের সমস্যা আছে? আমার তো মনে হয় তার তো কোনো গ্যাসের সমস্যা নেই, তার তো সিএনজি তে চড়তে হচ্ছে না, বা তার তো লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হচ্ছে না। তো এরকম কোন মন্ত্রীর কি এরকম কোন ইয়ে শুনেছে? তো আমাদের দেশে দুর্ভাগ্যজনক ভাবে যেই ক্ষমতায় আসুক না কেন, ওই জনগণের মঙ্গলের কথা বলে, জনগণের সুযোগ সুবিধার বাড়াবে, এই সমস্ত কথা বলে, কিন্তু আসার পরে দেখা যায় যে তাদের নিজের সুযোগ সুবিধা বাড়তেছে। হুম। তারপরে আরেকটা জিনিস আমার খুবই কষ্ট লাগছে, যে এই সরকার থেকে এটা নিয়ে কোনো বক্তব্য নাই, সব চুপচাপ। মাঝে জ্বালানি মন্ত্রী বললেন যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে, অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে একটা ওই যে এলএনজি, যেটা আমেরিকান এক্সিলারেট কোম্পানির যেটা চালায়, ওটা পুড়ে গেছে, বললো যে 10 থেকে 15 দিন লাগবে। অলরেডি কিন্তু 15 দিন পার হয়ে গেছে, বুঝেছেন? 21 তারিখের ঘটনা, আর আজকে হলো অগাস্ট মাসের 4 তারিখ। তারপরেও দেখেন কোনো বক্তব্য নাই যে আচ্ছা আর কতদিন লাগবে, কি হবে, কোনো। এবং সব সময় একটা মানে জনগণকে অন্ধকারে রাখার, ওই আগের সরকারগুলোর মধ্যে প্রথমে উপর থেকে বলবে সবকিছু ঠিক আছে, কিন্তু যারা আচ্ছা, একটা কথা বলেন, আমি একটা আমার অভিজ্ঞতার কথা বলি। আমার বাসায় আমি নিজে প্রায় রান্নাঘরে যাই, আমি মানে আমি ব্যক্তিগতভাবে নিজেই রান্না করতে খুব পছন্দ করি। তো আমি রান্নাঘরে যাই, তো আমি এই চুলা জ্বালাতে যাই। আমি আমার এক্সপিরিয়েন্সটা বলি, 2 দিন আগের কথা বলছি। দেড়শালের কাঠি দিয়ে আমি গ্যাসের চুলা জ্বালাতে গেলাম, বিশ্বাস করেন আমি চুলাটা জ্বালাতেই পারলাম না। মানে টিম টিম করে আসলে তো জ্বলবে, চুলাটা জ্বললোই না। এমন আমি আশেপাশে আমার মানে যে বিল্ডিং এ থাকি তারা আশেপাশে খবর নিলাম, তারাও বললো একই কথা, তারা গ্যাস পাচ্ছে না, অনেকে ইলেকট্রিক চুলা কিনে নিয়েছে। আমার হ্যাঁ, প্রশ্নটা হলো আপনার কাছে, এখানে আমার প্রশ্নটা হলো, যদি আপনি আমাকে গ্যাস না দিবেন তাহলে মাস শেষে বিলটা দিবেন কোন মুখে? প্রিসাইজলি, মানে উল্টা তো আমাকে ভর্তুকি দেওয়ার কথা আপনাকে, তার কারণ আমার যে কষ্ট, এখন আমার তো বাড়তি টাকা দিয়ে বাইরে থেকে মানে কোনো ব্যবস্থা করতে হচ্ছে, অথবা গ্যাস ওই ইলেকট্রিকের চুলা কিনতে হচ্ছে। আচ্ছা, কয়টা লোকের ইলেকট্রিকের চুলা কেনার ক্ষমতা আছে? তো আপনি তো তাদের সহমর্মিতা দেখাচ্ছেন না। আপনি যদি বুঝতাম যে তারেক রহমান মানে টিভিতে এসে বলতেছে দেখেন আমার বাড়িতেও গ্যাস নাই এবং আমিও সাফার করতেছি, তখন জনগণ রিলেট করতে পারতো যে না, ওই বেচারাও আমাদের মতোই ভুগতেছে এবং চেষ্টা হচ্ছে। কিন্তু দেখেন সরকার থেকে কোনো কিছু বলে না। আর তার চেয়েও বড় কথা, এই 2021 সাল থেকে অথবা 2018 সাল থেকে একটা প্রবণতা দেখা দিচ্ছে এই দেশে, যে কি করে আমদানি নির্ভর জ্বালানির উপর নির্ভর করা যায়। দেশের যে বাপেক্স বলে একটা বড় প্রতিষ্ঠান আছে এবং খুব কম্পিটেন্ট লোকজন, ইঞ্জিনিয়াররা আছে, সেখানে কোনো ইনভেস্টমেন্ট সেরকম নাই। অর্থাৎ আপনার তো একটা অল্টারনেটিভ জ্বালানি সোর্স বের করতে হবে। আপনি দিনের পর দিন আমেরিকার উপরে নির্ভরশীল করতেছে, তারপরে তাদের সাথে যে চুক্তি আপনি করছেন, এখান থেকে বের হওয়ার আপনার কোনো রাস্তা নেই। আর আপনি আমাদেরকে বলতেছেন ওরা যদি এই যে চুক্তিটা না হইতো তাহলে আমাদের বম করে শেষ করে দিত। মানে কি অদ্ভুত কথাবার্তা। মানে আপনারা তো জানেন, কালকে একজন শুনতেছিলাম ইউনূস সরকারের একজন উপদেষ্টা, ওই ওই অর্থনৈতিক কি জানি নাম, আনিসুর রহমান সম্ভবত, না আনিসুজ্জামান, তিনি ওই সেলিম রায়হান তাকে বলতেছেন যে আপনারা তো বুঝতে পারতেছেন না আমরা কিরকম একটা ইয়ের মধ্যে ছিলাম,
তো ছিলাম, তো তোমরা জনগণকে জানাও নেই কেন যে আমাদের এই অবস্থা, আমাদেরকে প্রেশার দিচ্ছে? আর যেহেতু তুমি নির্বাচিত সরকার না, তুমি এটা করতে গেলা কেন? তারপরে কেন করতে, কেন দিলাম? পরে সরকার এসে বলতো যে দেখেন আমাদের ঘরে এটা চাপিয়ে। তার মানে সবকিছু জনগণকে, যে জনগণের কথা বলে তারা ক্ষমতায় আসে, তাদের ভাগ্য উন্নয়নের কথা ক্ষমতায় আসে, তাদেরকে অন্ধকারে রেখে তারপরে এক আচ্ছা, একটা চুপ। এই যে অন্ধকারে রাখা বলছেন, আপনার অন্ধকারে রাখে, কখনো কখনো তো আমরা এমনও দেখি যে জনগণকে তারা ভুল তথ্য দেয়, জনগণকে তারা এমন এমন তথ্য দেয় যে তথ্যের সঙ্গে বাস্তবে কোনো মিল থাকে না। আপনি সাম্প্রতিক একটা ঘটনা দেখেন, এই যে দুবাই বেনজির আহমেদ সাবেক আইজিপি উনি যে আটক হলেন, এই আটক হওয়া নিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যা বললেন তার সঙ্গে বাস্তবতা মিল কতটুকু, এবং তাকে জামিন দেওয়া হয়েছে। এখন ওইখানে যে জামিন পেয়েছি, এখন শুনতেছি ওই জামিন রদ করার জন্য বাংলাদেশ থেকে নাকি লোক পাঠাবে, তারা টাকা দিয়ে পাঠাবে, তারা ওখানে জামিন রদ করবে। আচ্ছা, ওর তো ওই ভদ্রলোকের তো পাসপোর্টটা জব্দ করা আছে, ওটা তো আর বাংলাদেশটা যে সীমান্ত দিয়ে ইন্ডিয়ায় চলে যাবে। যদি পাসপোর্ট জব্দ করা থাকে তাহলে জামিন বন্ধ করার জন্য যেতে হবে কেন? না, এই এই সমস্ত প্রশ্নগুলাই আমি তুলেছি আমার গত কালকেরই পোস্টে সম্ভবত, যে আহ, আমি লিখেছিলাম, মানে হেডলাইন ছিল মহা দুর্বৃত্তের জামিন অন্ধকারের স্বরাষ্ট্রমন্ত্রী। তো দেখেন যে গভর্নমেন্টের যে মানে অযোগ্যতার যে লেভেলটা চিন্তা করেন। আমরা তো খুব খুশি হয়ে গেলাম গত সম্ভবত 14ই জুন এই খবরটা প্রকাশ হলো যে বেনজির গ্রেপ্তার হয়েছে ওখানে। বেনজির একটা সাংঘাতিক আলোচিত ব্যক্তিত্ব এই দেশে, মানে মানে খারাপ অর্থে। তো স্বাভাবিকভাবে আমরা সবাই খুশি হলাম যে না, এই লোকটার এবারে একটা মানে ইয়ে হবে। তারপরে কি বললো যে আমরা দুদক মানে দুর্নীতি দমন কমিশন ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেপ্তার করার জন্য ইন্টারপোলের কাছে আবেদন করেছিল। সেই আবেদন পরিপ্রেক্ষিতে দুবাই সরকার তাকে গ্রেপ্তার করেছে। খুব ভালো কথা, তারপর গভর্নমেন্ট একটা বিশাল কাজ করছে। পরে পরের দিন পার্লামেন্টে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জাতির সামনে বলতেছেন যে তাকে তো গ্রেপ্তার হওয়া গেছে, আমরা নিশ্চিত হয়েছি, এবং আগামী 1 মাসের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনা হবে, এরকম একটা কিছু। ভালো কথা। তো এখন দেখেন, এবং তারপরে এই জিনিসটা সবাই ভুলে গেছে। তারপরে 14ই জুনের পরে যে 14ই জুলাই চলে গেছে, তারপরে অগাস্ট মাস আসছে। হঠাৎ করে কালকে, গতকালকে না পরশুদিন দেখা গেল, শুনলাম যে প্রথমে খবর দিল, সংবাদ মাধ্যম খবর দিল যে তাকে তো মানে জামিনে মুক্তি হয়ে গেছে। এটা স্বরাষ্ট্রমন্ত্রী জানেও না, সে কোনো আচ্ছা তাই নাকি, তা তো জানতাম না। আচ্ছা, তখন গভর্নমেন্টের দেখেন ব্যাপারটা। তো তুমি যখন বললা যে আগামী 1 মাসের মধ্যে তাকে ফেরত আনার সমস্ত ব্যবস্থা আমরা করছি, তো তাহলে তোমার ফলো আপটা করা উচিত ছিল দুবাই গভর্নমেন্টের সাথে, যে ওখানে তার কি অবস্থা। আমাদের সেখানে একটা কনসুলেট জেনারেলের অফিস আছে, তো তাদেরকে দায়িত্বটা দেওয়া হয় যে তুমি কনস্ট্যান্টলি এটা মনিটর করবা কি হচ্ছে না হচ্ছে। সাংবাদিকতাও দেখেন যে প্রকৃত সম্পাদক যে হবে, এত বড় একটা খবর, এটা তো ফলো আপ নিউজ করতে হবে, বা মানে সরকারকে জিজ্ঞেস করতে হবে যে আপনার তো 1 মাস হইতে আর 3 সপ্তাহ, 1 সপ্তাহ বাকি আছে, তো আপনি কি করলেন, বেনজিরের কি হইলো। সেসব দিকে সংবাদ মাধ্যমের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, যেটা জাতীয় ইস্যু এগুলো। কেমন সে আছে কি, যে ওই অমুকে অমুক জায়গায় মিটিং করছে, অমুকে এটা করছে, মানে সব নন ইস্যু গুলাকে বড় সামনে বড় করে নিয়ে আসে। কিন্তু জনগণের যে দুর্ভোগ, জনগণের যে কষ্ট, যে দুর্বৃত্তরা যে মানে সাজা পাচ্ছে না, শাস্তি পাচ্ছে না, এটা নিয়ে দুর্নীতি দমন কমিশন দেখেন এত বড় একটা স্বাধীন একটা সার্বভৌম প্রতিষ্ঠান, তাকে অকার্যকর করে রাখছে গত 6 মাস থেকে। সেখানে কোনো ইয়ে নাই, মানে কোনো চেয়ারম্যানও নাই, কেউ নাই। আচ্ছা, এটার অর্থটা কি, কি বোঝা যাচ্ছে? যে দুর্নীতির দায় মানে যারা শাস্তি প্রাপ্ত বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেগুলো না। এর মধ্যে মোহাম্মদ ইউনূস আছে একজন, তার উপদেষ্টা পরিষদের লোকজন আছে, বসুন্ধরার লোকজন আছে, অনেকেই আছে, কিন্তু সে ব্যাপারে কোনো ইয়ে নাই, সরকার থেকে কোনো বক্তব্য নাই যে কেন এটাকে অকার্যকর করে রাখে। তো মানুষের মনে কি হবে যে তুমি যত বড় অন্যায় করো, যত অপরাধ করো, তোমার যদি টাকা থাকে, তুমি যদি প্রভাবশালী হয়, তুমি যদি সরকারের ঘনিষ্ঠ কেউ হয়, তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। এটা তো খুব খুব ভুল বার্তা না যে কোনো সরকারের জন্য।
তো এগুলা আমাদের আগের আগের আমলেও আমি খালি এই সরকারের বলতে একই একই জিনিস দেখে আসতেছি গত 40-50 বছর ধরে। কারো কিচ্ছু হয় না। তো এত যে আমরা বললাম যে আমরা এবার নতুন ব্যবস্থা হবে, পুরনো ব্যবস্থা ভেঙে দেওয়া হবে সবকিছু। আর একটা জিনিস লক্ষ্য করলাম তারেক রহমানের, উনি ওই ইউনূসের লাইন ধরছেন। ইউনূসের লাইনটা কি, যারে পাচ্ছে কেউ এসে সালাম দিছে, আচ্ছা তুমি কালকে থেকে সেক্রেটারি, তোমার দিয়ে দিলাম একটা চাকরি। হ্যাঁ, তারপরে দলের লোকজন তাদেরকে নমিনেশন দিতে পারে নাই, তুমি অমুক কর্পোরেশনের চেয়ারম্যান হবা, তুমি এইটা। আচ্ছা ভাই, এটা তো আপনারা বানান ভালো কথা, কিন্তু এটা তো দেশের ট্যাক্স পেয়ারের টাকা ইনভলভ, তো এদের পিছনে তো একটা খরচ হয়, মাসে এদের গাড়ি দিতে হয়, বাড়ি দিতে হয়, বেতন দিতে হয়। এই টাকাগুলো কোথা থেকে আর কে দেবে? এবং সবচেয়ে বড় কথা, আপনি আপনার একটা প্রেরোগেটিভ আছে যে প্রাইম মিনিস্টার, আপনি করতে পারেন, কিন্তু আপনাকে তো একটা জবাব দিতে হবে, মধ্যে আসতে হবে যে আমি যে এই লোকগুলোকে চাকরি দিচ্ছি, এটা আউটপুটটা কি, মানে জনগণ কি পাচ্ছে তাদের। এই ইউনূস এসে তাদের যে সালাম দিত, আচ্ছা তুমি সিনিয়র সেক্রেটারি হও, তুমি কি ওই যে আশিক চৌধুরীকে আনলো, দেশে নাকি বিনিয়োগে একেবারে মানে মানে বিলিয়ন বিলিয়ন ডলার সয়লাভ হয়ে যাবে, খালি আমাদেরকে গল্প শোনাচ্ছে। আর তুমি নিজের দেশের শিল্প কারখানা চালু রাখতে পারো না, সেখানে গ্যাসের অভাবে একটার পর এক ইয়ে বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে প্রোডাকশন 40% কমে গেছে, লে অফ করতে হচ্ছে। তো এই অবস্থার মধ্যে আপনি বলতেছেন আশিক চৌধুরীর কারণে বিলিয়ন বিলিয়ন ডলার, ওই সব ইউনূসের কাহিনী। এই কাহিনী ভাই আমরা তো শুনতে রাজি না, আমরা তো রেজাল্ট দেখতে চাই, সে রেজাল্টটা কোথায়? আচ্ছা আরশাদ ভাই, একটা কথা আপনি আমাকে বলেন যে আশিক চৌধুরীকে নিয়ে আমার সঙ্গে আপনার এই অনুষ্ঠানে বহুবার আমিও বলেছি, আপনিও বলেছেন, আমিও আনহ্যাপি, আপনিও আনহ্যাপি, কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন ওনার উপর ডক্টর ইউনূস যেরকম হ্যাপি ছিলেন, একই রকম হ্যাপিনেস কিন্তু তারেক রহমানও দেখাচ্ছেন। তারেক রহমানও তো ওনাকে রেখেছেন, ওই আমলের অনেকেই নাই, কিন্তু আশিক চৌধুরী কিন্তু দুর্দণ্ড প্রতাপে রয়ে গেছেন। তো কি যোগ্যতাটা কি? না, প্রেসাইজলি আমাদের কথা তো, আমরা তো খালি আমরা রেজাল্ট চাই, তাই না? আপনি এক একজনকে ধরে নিয়ে আসতেছেন, ভাই সুটটাইওয়ালা ইংরেজি ভালো বলতে পারে, খলিলুর রহমানকে ধরে আনলে বললেন যে এইবার রোহিঙ্গা সব সমাধান হয়ে যাবে, কিছুই হইল না। তারপরে আমরা ওই ইউনূস সাহেব বলতো যে আমরা এবার দেখবার, জাপান নাকি তাকে বলতেছে যে তুমি কত লোক, মানে আমরা একের পর এক লোক, তো 1 লক্ষ লোক নাকি তারা নেবে, একটা লোক তো গেছে বলে আমি শুনি নাই জাপানে। এই যে কথাগুলা, তারপরে ওই তারেক রহমান এদেরকে আবার চাকরি দিচ্ছে, মানে আমার তো মাথায় আসতেছে না ব্যাপারটা কি। হয়তো আমরা আমাদের জ্ঞান গরিমা কম, আমরা বুদ্ধি কম, সেটা হইতে পারে, কিন্তু ভাই আমাদেরকে একটু বুদ্ধি দিয়ে বুঝান না যে আপনারা এই লোকগুলাকে রাখার কারণে দেশের সাধারণ মানুষ বা দেশের কি কি উপকার হচ্ছে, এটা আমরা জানতে চাই। এই কি অবস্থা? আরেকটা কথা, এটা হলো আমাদের সরকারি দলের অবস্থা। আমাদের যে বিরোধী দল আছে, আমরা একটা খুব ইন্টারেস্ট, গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি যে এনসিপিরা যেখানেই যাচ্ছে, কোন একটা রাজনৈতিক কর্মকাণ্ড করতেই তো যাচ্ছে, পদযাত্রা করতে যাচ্ছে অথবা সমাবেশ করুক, যাই করুক, তাদের তো এটা করার অধিকার আছে, কিন্তু যেখানেই যাচ্ছে তারা বাধার সম্মুখীন হচ্ছে, তাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, তাদেরকে পেটানো হচ্ছে, এটা আমরা দেখছি। তো এটাকেই আপনি কিভাবে নেবেন? আচ্ছা দেখেন, এটা নিয়েও আমি একটা পোস্ট দিয়েছি মনে হয় 2 দিন না 3 দিন আগে, যে এনসিপির এই অবস্থা হলো কেন। আমি মানে আমরা তো এটার মধ্যে ইনভলভ আছি। এই ছাত্রদের নেতৃত্বে যখন এত বড় একটা অভ্যুত্থান হলো, স্বৈরাচারের পতন হলো, আমরা তো সাংঘাতিক ভাবে আশান্বিত হলাম যে না, এইবার রিয়েল এই ছাত্রগুলা সত্যিকার অর্থে একদম মানে আগুনে পুড়ে সোনা যেমন খাঁটি হয়, এরা একরকম খাঁটি, এরা সব ভালো কাজ করবে। এবং আমার এখনো মনে আছে ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার পরে আমি বলেছিলাম যে প্রতিটা বাংলাদেশের সমস্ত সরকারি অফিসে ওদের রিপ্রেজেন্টেটিভ বসান, যাতে করে কোন রকম ঘুষ দুর্নীতি না হয়। এটা কিন্তু আমি নিজে লিখেছি, মানে আমার কত আস্থা ছিল। তারপরে তার কয়দিন পরেই তাদেরকে মন্ত্রী, হ্যাঁ ঠিক আছে মন্ত্রী আমরা তো চাই, এসেই করলো কি, এই নানান রকমের, বিশেষ করে এই কি আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার বাপ ছিল স্কুল মাস্টার,
সে হঠাৎ করে ঠিকাদারি লাইসেন্স নিয়ে, মানে তারপরে এই ছেলে পেলে গুলা যারা ইয়েতে কি বলে রিক্সা বাসে চড়তো, তাদের দেখা গেল যে প্রাডো গাড়ি পাজেরো গাড়িতে চড়তেছে। জিজ্ঞেস করলে বলে যে বড় ভাইরা দিছে। আরে ভাই, বড় ভাইরা তোমাদের আগে দেয় না। এখন যেটা দেখেন, আর তাদের চেহারা চোখ দেখছেন এক একজনের, মানে তৈল জর্জরিত চেহারা, এরকম কিভাবে হচ্ছে তাও বুঝতে পারছি না। তো ফলে হচ্ছে কি, মানুষ যে আশাটা করেছিল এদের নিয়ে, তারপরে দেখতেছে যে আরে এরা তো সব ধান্দাবাজ। আর এটার মূল কারণ হলো মোহাম্মদ ইউনূস, তাদের গুরু আর কি। তাদেরই এই সেই সে নিজে যেরকম করাপশনের মধ্যে জড়াইছিল, তো তখন তার নিজের কোনো মোরাল রাইট ছিল না এদেরকে বলা, যে আসিফ মাহমুদকে বলা যে খবরদার, তোমার নামে কিন্তু নানান রকমের অভিযোগ আসতেছে, এরকম কাজ করো, আমাদের সরকারের বদনাম হবে তাতে। দেখেন, কিন্তু ওইটা বলার তার কোনো মোরাল রাইট ছিল না তাদের। বলতো যে স্যার, আপনি এসে তো একই কাজ করতেছেন, তো আপনিও বানান, আমরাও বানাবেন। তো ব্যাপারটা তো এরকমই দাঁড়াইছে। আর এই যে আমলাতন্ত্র বলেন, তারাও কিন্তু সব সময় দেখবেন, যখনই কোনো সরকার প্রধান বা সরকারের নেতৃস্থানীয় যারা আছে, তারা যখন কোনো অনৈতিক সুযোগ সুবিধা নেওয়া শুরু করে, তখন আমলারা সেই সুযোগটা নেয়। না, আমি এবং মানলাম, আমি আপনার কথা মানলাম যে এনসিপি ঠিকভাবে তাদের প্রতি যে প্রত্যাশা ছিল আমাদের, সেটা পূরণ করতে পারেনি, এটা মানলাম। এবং আমি যেটা বললেন না সেটাও আমি বলি, যে তাদের কিছু কিছু নেতৃবৃন্দ খুবই অশ্লীল কথাবার্তা বলেন, অশোভন কথাবার্তা বলেন, এটাও আমি মানলাম। কিন্তু তাই বলে কি আপনি তাকে ফিজিক্যালি, মানে তাকে মারতে পারে, আঘাত করতে পারে? না, এই শোনেন, এটা হচ্ছে কি, ওরা তো বলেছে যে আপনি যদি মানে যারা অ্যাটাক করছে, মানে ওই যে ছাত্র দল বা বিএনপি অঙ্গ সকল, তারা বলছে যে তুমি আসো, এখানে এসে বক্তৃতা করো, আমাদের কোনো আপত্তি নাই, তুমি আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের কথাবার্তা কেন বলবা? তো এটা, এগুলো তো আমরা আগেও দেখছি, বুঝলেন? তো এই যে অসহিষ্ণুতা বা, আর এই আমি বলবো, এই যে ইয়েরা কি বলে, এই যে ছাত্র নেতারা, বিকজ ওদের তো কোনো ক্রেডিবিলিটি নাই। আর ক্রেডিবিলিটি যদি থাকতো, তারা কিন্তু সমস্ত জনগণ ওদের পক্ষে যেত তাদের। তো জনগণ তো এখন হাততালি মারতেছে যে তোমরা তোমাদের উচিত শাস্তি পাইছো, তোমরা বহুত বেড়ে গেছো, তোমাদের এক একজনের চেহারা, মানে চেহারা সুরতে দেখলেই বোঝা যাচ্ছে যে তোমরা অনেক টাকা পয়সার মালিক হয়েছো, তোমরা এখন প্রাইভেট গাড়িতে চড়ো, তোমাদের। আর এদের সোর্স অফ ইনকামটা কি? হাসনাত এমপি হয়েছে, ভালো কথা, নাহিদ এমপি হয়েছে, কিন্তু আসিফ বা সাদ্রিস আলম এরা কি করে? এই প্রশ্নটা আমাদের জানা দরকার, এগুলো তো মানুষ জানতে চায়। কিন্তু তোমরা খুব ভালোভাবে আছো সবাই, তোমরা বড় বড় অফিস নিছো, তো তোমাদের অফিস ভাড়া দাও করতে গেলে তোমাদের ইনকামটা কি? কে তোমাদের পয়সা দেয়? তো এই জিনিসগুলা, এই এই যার কারণটা হলো কি জানেন, এই কারণে এখন যেখানে যাচ্ছে সেখানেই মারি খাচ্ছে, এবং ওদের পক্ষে কেউ আসতেছে না। আগে তো কথায় কথায় বলতো না, এই তোরা রাজুতে আয়, সব যে ঝাঁপা করতো রাজুতে। আর এখন ওই ডাক দিক না রাজুতে, দেই কয়টা লোক রাজুতে যায়। তো আপনাদের, আপনি একটা কথা বলেন, আপনি নিজেই নষ্ট করছেন। আপনাকে এই এনসিপি সম্পর্কে বলতে যে, অথবা আপনি কিন্তু প্রায়, আমি দেখেছি আপনি কেমন, আপনি না আমিও করি, এটা হলো আমরা ডক্টর ইউনূসকে খুব ব্লেম করি। ডক্টর ইউনূসের কর্মকাণ্ডকে নিয়ে আমরা আনহ্যাপি ছিলাম, এবং সেটা নিয়ে আমরা, আমাদের আপত্তিও আছে। এবং আমরা এটাও মনে করি যে উনি খুবই ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কিছুই দেখেননি, দেশ নিয়ে চিন্তা করেননি, এগুলো আমরা বলি। কিন্তু তারপরে ইদানিং আমরা যেন কেন শুনছি যে একটা মহল থেকে বলা হচ্ছে যে আগামীতে যে একজন রাষ্ট্রপতি নিয়োগ করার ব্যাপার আছে, সেখানে ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার একটা সম্ভাবনা দেখছি। আমার এখানে দুটো প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হলো যে শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি ছিলেন, ওনাকে কিন্তু খুব তড়িঘড়ি সরানো হলো, যে সে যখন আওয়াজটা উঠলো, তাড়াহুড়া করে হাফিজউদ্দিন সাহেবকে বিদেশ থেকে নিয়ে আসা হলো, দুদিন আগে নিয়ে আসা হলো, 24 তারিখে উনি পদত্যাগ করলেন, চলে গেলেন। তারপর যেন সব ঝিমে পড়লো। তো যদি তড়িঘড়ি করে ওনাকে সরানোই হবে, তাহলে আপনি নিয়োগটা করছেন না কেন? কাকে বিকল্প হিসেবে আনবেন সেটা ঠিক না করে ওনাকে সরাতে হলো কেন? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে যদি ডক্টর ইউনূসের মতো লোক রাষ্ট্রপতি হয়, তাহলে আপনি কি দেখছেন ভবিষ্যৎ? না, এটাও আমি লিখেছি কয়েকদিন আগেই, হ্যাঁ, যে বিভিন্ন সূত্রে, না না আমার কোনো সলিড ইনফরমেশন না, এটা বিভিন্ন সূত্রে আমাকে বলা হচ্ছে যে আসলে তড়িঘড়ি করে তাকে সরানো হইল, বিকজ ইউনূসের যে এসএসএফ এর প্রোটেকশন যেটা দিছে,
যেমন 1 বছরের জন্য, ওইটা শেষ হয়। তার কারণ তিনি এতই জনপ্রিয় একজন ব্যক্তি যে এখন ওই মিলিটারি আর পুলিশ ছাড়া উনি চলাফেরা করতে পারতেছে না, কথা বুঝছেন? ফলে এবং সে যে রাস্তায় যদি নামে তার যে কি অবস্থা হবে আমি বুঝে উঠতে পারতেছি না। কি অবস্থা কি হবে সেটা বুঝি কেমন করে? যে ওই যে সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুকে তার সম্পর্কে যখন মানুষের বিভিন্ন রকম মন্তব্য দেখি, মানে আমি কল্পনা করতে পারি না যে এই লোকটা আমাদের একজন নমস্য ব্যক্তি ছিল কিছুদিন আগে। হ্যাঁ, তো এখন সম্ভব মানে এখন যেটা বুঝি, মানে এটা তো আমার কোনো সলিড ইনফরমেশন নাই, তো বুঝি যে তারেক রহমানের সঙ্গে তার কিছু ওই লন্ডন বৈঠকে কিছু বোঝাপড়া হয়েছে আর কি, মানে অলিখিত লিখিত, যে তুমি খলিলকে রাখবা, তুমি আশিক চৌধুরীকে রাখবা, তুমি ওয়াশিংটনের প্রেস মিনিস্টারকে রাখবা, যেহেতু আমার ইন্টারভিউ মানে ইউনুসের ইন্টারভিউ করছিল সে, ফলে তাকে একটা চাকরি দিতে হবে। কিন্তু কেন দিতে হবে, তার কি কাজ ওখানে, কেউ জিজ্ঞেস করে না এটা, অথচ ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে তাকে ওখানে রাখা হচ্ছে, তার কোনো কাজ নেই। আচ্ছা, তো এখন ফলে আমি যদি বানাইতে পারি, এখন 91 বছর পর্যন্ত তিনি বঙ্গভবনে খুব শান্তিতে একদম সুরক্ষিত অবস্থায় তাদের কেউ কাজ করতে পারবে। তাছাড়া এই দিয়ে যে এত ঘৃণিত একটা লোক, এত সমালোচনা, তাকে তুমি রাষ্ট্রপতি কেন বানাও? মানে দেশের কি টাকা পড়ছে বা দেশের মানুষের কি টাকা পড়ছে যে তাকে আমার ট্যাক্স পেয়ারের টাকায় পুষতে হবে আমাকে? আর তিনি তো গরিব মানুষ না, তার তো অনেক টাকা পয়সা। প্রথমে আগে আমাদের বলতো ওনার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, ওনার বাড়ি নাই, গাড়ি নাই, গ্রামীণ ব্যাংকের মালিকানা নাই। তো আমার কথা হলো কোনো কিছুই নাই, কিন্তু এই যন্ত্রণা, তাহলে এই যে বিচারটা, যে এখন সেটা এক্সপোজ হয়েছে। আর ইউনুসের কিছু দেশের ক্ষমতা না নিলে দেশ নাকি রসাতলে চলে যেত। কিভাবে রসাতলে? উনি দেশের ফাইন্যান্সিয়াল সেক্টরটা ঠিক করছে। আচ্ছা ভাই, ওইখানে ওই সময় ওই ভূতানের পরে আপনি যদি কলা গাছকে বসায় দিতেন ওইখানে, ওই একই রেজাল্ট হইত। তার কারণ মানে যারা ব্যাংক ট্যাঙ্ক লুট করছে তারা তো ফেরত আসতে পারতো না, ওই অবস্থার মধ্যে তো সম্ভব ছিল। আরেকটা বলে কি, দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ মানে 16 বিলিয়ন থেকে 30 বিলিয়নে নিয়ে গেছে। এটারও একটা দেখেন, এটা না বুঝে কথা বলতে কেন এটা হচ্ছে, যেহেতু ক্যাপিটাল মেশিনারিজের কোনো আমদানি, দেশে কোনো ইনভেস্টমেন্ট হয় না। ইনভেস্টমেন্ট না হলে এলসি খুলতে পারে, খোলার কোনো প্রয়োজন, আর এলসি না খুললে ফরেন এক্সচেঞ্জের খরচ হবে কিভাবে? তো সেই জন্য জমা হইতেছিল। তো এখন এইটাকে বলতেছে ওনার কত বড় আর রেমিটেন্স বেড়ে গেছে। রেমিটেন্স ওই তো বললাম, তো ওই ঘটনার পরে, ওই 24-এর 5ই আগস্টের পরে, বিকজ গত স্বৈরাচার সরকারের প্রতি মানুষ এত বিরক্ত ছিল যে যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আছে তারাও বলতো যে না, এইবার আমরা দেশের সাথে একদম প্রপার চ্যানেলের পয়সা পাই, যার কারণে আমাদেরকে রেমিটেন্স বেড়ে গেছে, হুন্ডির পরিমাণ কমে গেছে। এইগুলো সিম্পল হিসাব। কিন্তু ওই যে বললাম না, ইউনুসের কিছু দালাল এইভাবে মানে আমাদেরকে এমন ভাবে একটা ইয়ে দিচ্ছে যে দেশ মানে বঙ্গোপসাগরে ডুবে যেতে যদি সে না, হ্যাঁ, যদি আমরা কেন এত তার মানে বিরুদ্ধাচরণ করি? কারণটা দেখলাম কি, যে উনি অ্যাকচুয়ালি ক্ষমতায় আসার পরই নিজের স্বার্থ ছাড়া তো দেশের স্বার্থ দেখেন। সে গোপনে গোপনে ওমকরে ইয়ে দাও, কি বলে, বন্দর দিয়ে দাও। ভাই, এটা তো আমরা চাই নাই। তখন আমেরিকার সাথে চুক্তি করো, এটা করো, সেটা করো, কি মানে একটা যে সত্যি বিন্দু মাত্র দেশপ্রেম আছে সেইগুলা করতে পারে? তখন আমেরিকা যদি তাকে চাপও দিয়ে থাকে, বলতে পারতো যে দেখেন, আমরা একটা নিরপেক্ষ সরকার, আমরা আসছি অল্প মানে একটা স্পেসিফিক ম্যান্ডেটেড, আমরা ইলেকশনটা দেবো তারপরে চলে যাবো, আমাদের এইটার কোনো এখতিয়ারই নাই, আপনারা নেক্সট গভর্নমেন্ট যারা আসবে তাদের সাথে এটা ডিল করবে, তাদের তখন জনগণের সঙ্গে। তাহলে ডক্টর ইউনূসকে যে প্রেসিডেন্ট বানানোর কথা বলা হচ্ছে, এটাকে আপনি ভালো মনে করছেন না দেশের জন্য? না না, ভালো হওয়ার তো কোনো কারণই নাই। প্রথম কথা হলো যে একটা লোককে আমি কেন রিওয়ার্ড করবো?